আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, দেখেন প্রতিনিয়ত বাংলাদেশে ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশের বর্তমান প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার কোনো বাহিনীতেই কাজ হচ্ছে না। অপারেশন ডেভিল হান্ট, ডেভিল হান্ট অপারেশন, এটা পরিচালিত ছিল বা এটা রানিং এ ছিল। অভিযান একদম পুরো রানিং ছিল। তারপরে আরেকটা অপারেশন পরিচালনা করলো যৌথ বাহিনী। আরেকটা অভিযান পরিচালনা করতেছে বাংলাদেশের মধ্যে যৌথ বাহিনী। কিন্তু তারপরেও আমরা দেখতেছি প্রতিনিয়ত মানে অপরাধ, মানে কেমন অপরাধ এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, বর্ণনা করা যায় না। আপনি দেখেন যে আমি একটা হেডিং লিখেছি এখানে যে ঢাকা শহরে ঢাকা শহরে কেরানীগঞ্জে তার মেয়েকে মা কোচিং সেরে বাসায় নিয়ে আসতেছিল। কোচিং থেকে বাসায় নিয়ে আসতেছিল, পথে মধ্যে সেই ডাকাতের বাচ্চারা, গুন্ডার বাচ্চারা, ছিনতাইকারীরা তাকে আটক করে। তার কাছে 2000 টাকা ছিল, আর কানে হয়তো একটা সোনার জিনিস ছিল। মানে সেগুলো ছিনিয়ে নিয়ে তাকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করলে সে ওখানে ওইভাবে পড়ে থাকে। আর মেয়ে হয়তোবা বাঁচার জন্য হয়তোবা অন্যত্র পালিয়েছিল। তারপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক যারা ছিল তারা মানে তাকে মৃত ঘোষণা করে। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান কাহিনী। এভাবে অনেক শত শত কাহিনী প্রতিনিয়ত, শত শত দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে, কিন্তু এর কোনো বিচার হচ্ছে না, এর কোনো প্রতিকার পাচ্ছে না বাংলাদেশের জনগণ। প্রিয় বন্ধুরা, এইভাবে যদি চলে বাংলাদেশ, তাহলে এই যে উপদেষ্টারা আছে, বর্তমান উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিভিন্ন ধরনের উপদেষ্টা, 31 জন না 32 জন উপদেষ্টা আছে। আচ্ছা, তারা কি তাদেরকে ব্যর্থ প্রমাণ করতেছে না? তারা কি এই বাংলাদেশটাকে ব্যর্থ বাংলাদেশে পরিণত করতেছে না? এই বাংলাদেশ কি সেই বাংলাদেশ যে বাংলাদেশ আজ থেকে 8 মাসের বাংলাদেশ, 8 মাস আগের বাংলাদেশ? দিস ইজ আজ থেকে 8 মাস আগের বাংলাদেশ। এটা কি 8 মাস আগের বাংলাদেশ হচ্ছে? নো। 8 মাস আগের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ রায় তার দিন ব্যবধান। বাংলাদেশের মানুষ বলতে চায় এখন যে আগেই ভালো ছিলাম, এবং শেখ হাসিনার প্রতি আস্থা আছে সবাই। বাংলাদেশের যারা বর্তমান ক্ষমতায় আছে তাদের প্রতি বিন্দু মাত্র আস্থা নাই বাংলাদেশের জনগণের। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন প্রতিনিয়ত যে কি ঘটতেছে। মানে নৌপথেও আমরা দেখলাম আজকে যে নৌপথেও ডাকাতি শুরু হয়ে গেছে বাংলাদেশে। ডাকাতির বাচ্চা ডাকাতরা, সন্ত্রাসীর বাচ্চা সন্ত্রাসীরা, চাঁদাবাজের বাচ্চারা, এই সমন্বয়ক চাঁদাবাজ কিছু আজকে 4, 5, 10, 12 জন সমন্বয়ক চাঁদাবাজ আটক করেছে সাধারণ জনগণ। সমন্বয়কের বাচ্চা চাঁদাবাজরা তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে বাংলাদেশের জনগণ। সমন্বয়ক যেখানে দেখবেন সেখানে কঠিন প্যাদানি দেবেন, কারণ কি ওরা জাতীয় বেঈমান, বাংলাদেশের জন্য দুশ্মন, বাংলাদেশের জন্য শত্রু। 1 নম্বর শত্রু হচ্ছে এই সমন্বয়করা। আমি একটা কথা বলতে চাই, আজ থেকে 8 মাস আগের বাংলাদেশে এক হিসেবে বাঘে এবং মহিষে এক ঘাটে জল খেয়েছে। কিন্তু কেউ কারো দিকে নজর দেওয়ার সাহস পায় নাই। তার কারণ ছিল কি? স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভাই এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার মধ্যে অন্যতম ছিল হারুন ভাই, ডিআইজি হারুন ভাই। আমাদের প্রাইম মিনিস্টার তো আছেই। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কখনোই কোনো অপরাধকে ছোট করে দেখেনি, কোনো অপরাধকে ছাড় দিয়ে কথা বলেননি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। মাত্র কিছু সংখ্যক পুলিশ অথবা 2 থেকে 3 লক্ষ পুলিশ সারা বাংলাদেশকে সিকিউরিটি দিয়েছে। মাত্র 2 থেকে 3 লক্ষ পুলিশ কাজ করেছে। সারা বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমিয়েছে, শান্তিতে চলাচল করেছে, বুক ফুলে চলাচল করেছে। আর ওই যে এই যে চাঁদাবাজ ছিল না, ছিনতাইকারী চাঁদাবাজ, এই চাঁদাবাজরা ছিনতাইকারীর বাচ্চারা, তারা একদম ইঁদুরের গর্তে পালিয়েছিল। এই সরকারের আমলে হচ্ছে না কেন? এরা ব্যর্থ, এরা চরমভাবে ব্যর্থ। এরা পারে না কোনো কিছু কি, মানে কথা আছে, খারাপ কথা এটা বলা যাবে না, যেহেতু এটা অনলাইন মিডিয়ায়। পারে না, পারে না বাল্ব হইতে উঠে যায় আন্ধার রাইতে, একটা কথা আছে।
হ্যাঁ, মানে এদের বড় বড় কথা, এদের বড় বড় কথা, যেমন আসিফ নজরুল বেয়াদব, বেয়াদব ব্যঞ্জন, এক নম্বর বেয়াদব, চোর বাটপার, হ্যাঁ, পারে না কোনো কিছু, পারে না বাল ফেলাইতে, হ্যাঁ, মানে বড় বড় কথা কয়, বড় বড় কথায় জোর আছে এই সমস্ত বেয়াদবের বাচ্চাদের, শুধু বড় বড় কথা। এদের মুখ না থাকলে এদের শিয়ালও পাছা মারত না, এদের যদি মুখ না থাকতো। আপনারা দেখেছেন যে বর্তমান বাংলাদেশ কেন এমন হবে, কেন বাংলাদেশের মানুষের নিরাপত্তা কেন দিতে পারবি না তোরা? তোরা ক্ষমতা নিছিস কেন? ক্ষমতা নিছিস, হ্যাঁ, ক্ষমতা, হ্যাঁ, চেয়ার, এই যে চেয়ার, এই চেয়ার দেখলে মানে চেয়ার থেকে আর উঠতে মনে চায় না। এই যে চেয়ার, এই চেয়ার দেখলে চেয়ার থেকে আর উঠতে মনে চায় না, হ্যাঁ, গদিতে গদিতে বসে গদি থেকে আর উঠতে মনে চায় না। ক্ষমতা, ক্ষমতার লোভ, এত লোভ, কুলঙ্গারের বাচ্চারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে শেষ। একজন বাঙালির যদি কোনো কিছু হয় সেটা দায়ভার তো তোদের নিতে হবে, তোদের নিতে হবে, নিশ্চয়ই তোদের নিতে হবে। কারণ কি, তোরা ক্ষমতা নিয়েছিস, মানে শেখ হাসিনা ভালোভাবে দেশ চালানি, শেখ হাসিনা সমস্ত কিছু দুর্নীতি করেছে, বা ওই শেখ হাসিনার সরকার যারা ছিল সবাই দুর্নীতি করেছে, আর তোমরা সুনীতি করতে এসেছো, সুনীতি, হ্যাঁ, সমস্ত অপরাধীদের, শেখ হাসিনা সরকার যে সমস্ত অপরাধীদের আটক করেছিল, চিহ্নিত সন্ত্রাসীদের আটক করেছিল, লিস্টেড সন্ত্রাসীদের আটক করেছিল শেখ হাসিনা সরকার, লিস্টেড সন্ত্রাসীদের আটক করেছিল। সেই লিস্টেড সন্ত্রাসীদের এই আইন উপদেষ্টা, এই আসিফ, আসিফ হারামজাদা, আসিফ বিয়াদব, আসিফ নজরুল সবগুলোকে ছেড়ে দিয়েছে। এই আসিফ নজরুল সবাইকে ছেড়ে দিয়েছে, এবং সেখান থেকে বাংলাদেশের অবস্থা কি দেখেছেন? হ্যাঁ, আজ 7 মাস হয়ে গেল, 7 মাস বাংলাদেশের অবস্থা কি দেখেছেন? দিনে দুপুরে, মানে এখন যারা আন্দোলন করতেছে, আমরা দেখলাম যে মানে সচিবালয় অভিমুখে আন্দোলন করতেছে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে, যে তারা কিন্তু এক সময় আন্দোলন করে শেখ হাসিনাকে নামিয়েছিল, কিন্তু তারা এখন বুঝতে পেরেছে যে না, আগেই ভালো ছিলাম, এবং শেখ হাসিনার প্রতি আস্থা 100% শতভাগ রাখা যায়। হ্যাঁ, তারা এটা মনে মনে বলছে, কিন্তু এখন প্রকাশ করছে না। এখন এই যে নাদান প্রকৃতির যারা উপদেষ্টা আছে, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম নাদান প্রকৃতির উপদেষ্টা, হ্যাঁ, নাদান, এদেরকে নাদান বলতে হয়। কারণ কি, যে এদেরকে যারা ক্ষমতা দিয়েছে মাত্র 7 মাসের ব্যবধানে এদের পা ধরে টেনে নামাইতে চাচ্ছে। কারণ কি, তোরা ব্যর্থ, তোরা পারিস না, কোনো কিছুই পারেন না আপনারা, কোনো কিছুই, কোনো যোগ্যতা নাই, যোগ্যতা ছাড়া শুধু মুখে বড় বড় কথা। আসিফ নজরুল বাটপার, তিনি বলেছিল যে আমি যদি একটা দায়িত্ব পেতাম, কাজ করে করে আমার জীবন শেষ করে দিতাম, জীবন দিয়ে কাজ করতাম, জীবন দিয়ে কাজ করতাম। এখন সাংবাদিকরা যদি প্রশ্ন করে যে ভাই আপনি তো বলেছিলেন যে জীবন দিয়ে কাজ করবেন, তাহলে জীবন দিয়ে কাজ করলে কি বাংলাদেশে এই নমুনা হচ্ছে? হ্যাঁ ভাই, আমি তো সেই রাত মানে মানে সারা রাত 24 ঘন্টা একদম, তো 24 ঘন্টা কাজের উপরে থাকি, এখন বাংলাদেশের অবস্থা দিয়ে এমন হয়, আমি কি করব? হ্যাঁ, সমস্ত দোষ পুলিশের, বা সমস্ত দোষ এখনো শেখ হাসিনার দোষ। শেখ হাসিনা ওইখান থেকে কোটি কোটি টাকা দিয়ে তারা নাকি বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে। ভিলেন, ভিলেন, একদম বাটপার, একদম মিথ্যাবাদী, সম্পূর্ণভাবে মিথ্যাবাদী। ওদের মিথ্যা দিয়ে ওদের জন্ম হয়েছে। মিথ্যা দিয়ে যদি জন্ম না হইতো তাহলে কেউ কি একথা বলতে পারে? একথা বলতে পারে? হ্যাঁ, এদের মানে জন্মটাই মিথ্যার উপর দাঁড়িয়ে হয়েছে। তা না হলে এইভাবে কেউ কথা বলতে পারে? একটা নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশকে কিভাবে ধ্বংসের দিকে একদম নিয়ে গেছে। নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশকে, প্রিয় বন্ধুরা, সেনাবাহিনী কাজ করতে পারতেছে না, ফাংশন করতে পারতেছে না, কিভাবে কাজ করবে? বাংলাদেশে আপনারা দেখেছেন কয়েকজন পুলিশ অফিসারের তত্ত্বাবধানে বাংলাদেশ চলেছে একদম মানে রাজকীয় ভাবে। আপনি যদি বিএনপি হন বা জামাত হন, আপনি যদি মানে একটু সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলেন, তাহলে আপনি এখানে একটা কমেন্টস করে যাবেন যে আগের বাংলাদেশ ভালো ছিল না এখনের বাংলাদেশ ভালো ছিল। অতি স্বাধীনতা বাংলাদেশে কিন্তু ভালো না। আপনাকে মানে কোন বানরকে যদি রায় দেয়, বানরকে যদি রায় দেওয়া হয়, কি করে জানেন? বানর হপাৎ করে আপনার মাথায় উঠে যাবে, তারপরে প্রচ্ছাপ করে দিবে। বানরকে যদি রায় দেওয়া হয়, বাংলাদেশের মানুষকে অতটা রায় দেওয়া যাবে না। এদের সমন্বয়ক ছাত্র ছাত্রী যেগুলো দেখতেছেন না, এই মাঠে যেগুলো আছে, চরম বিয়াদব, চরম 1 নম্বর বিয়াদব, পাজি, চরম পাজি, যাদেরকে মাঠে ময়দানে দেখতেছেন যে সমন্বয়ক হিসেবে, চরম বিয়াদব, বাংলাদেশ ধ্বংস করি। আপনারা দেখেছেন দেখছেন নাহিদ ইসলাম, হ্যাঁ, এদের পরিকল্পনা কি দেখছেন? নাহিদ ইসলাম মিনিমাম কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে, কয়েক হাজার কোটি টাকা মেরে তারপরে এই যে আজকে পদত্যাগ করলো।
এখন কি রাজনীতি, এখন প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর স্বপ্নে তিনি এখন বিভোর, মানে তাদেরকে বাংলাদেশের জনগণ ভোট দিবে, প্রধানমন্ত্রীর স্বপ্নে এখন তারা বিভোর হয়ে গেছে। মানে তারা এখন সেই ক্ষমতা নিয়েছিল বা মানে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে তারা ক্ষমতা গ্রহণ করেছে। চাকরি নিয়েছে, সেই কোটায় চাকরি নিয়েছে, সমন্বয়ক কোটায় চাকরি পেয়েছে, তারা উপদেষ্টা হয়েছে, মানে মন্ত্রী হয়েছে সমন্বয়ক কোটায়। তারপরে এখন আবার কি করলো যে মন্ত্রী ওইখানে থেকে মনে করেন যে সচিবালয়ের একদম পাছা মেরে দিয়েছে, সচিবালয় একদম শেষ করে দিয়েছে। কয়েকটা মন্ত্রণালয়, 5টা মন্ত্রণালয় একদম মানে পুড়ি আগুন দিয়ে ছাই করে দিয়ে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে, কোটি কোটি টাকা কামাই করে নিয়ে এখন তারা কি করেছে, এখন তারা পদত্যাগ করে রাজনৈতিক পার্টি করবে, কিংস পার্টি করবে দেশে, কিংস পার্টির জনগণ, কিংস পার্টিতে যারা আছে তাদেরকে বাংলাদেশের মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করে, বাংলাদেশের মানুষ সময় বলে দিবে যে কিংস পার্টির জনগণকে বা কিংস পার্টির কুলঙ্গারদের বাংলাদেশের মানুষ কিভাবে ট্রিট করে ভবিষ্যতে এটা বলে দিবে বাংলাদেশের মানুষ। কিংস পার্টি, বাংলাদেশ ধ্বংস করে তুমি কিংস পার্টি করবে? বাংলাদেশের মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে তুমি কিংস পার্টি করবে? বাংলাদেশের মানুষদের ভুল ভাল বুঝিয়ে তুমি কিংস পার্টি করে ক্ষমতার একদম উচ্চ মকামে পৌঁছে যাবে? বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ বোকা, কিন্তু এতটা না, ঠিক আছে? বাংলাদেশের মানুষ সময় হইলে একদম ফুটবল খেলা দেখাই দিবে, যদি সময় পায় ফুটবল খেলা দেখাই দিবে। কিন্তু এই কিংস পার্টিতে যারা মানে নমিনেশন পাবে, একটা সিট পেয়ে দেখাক যে না আমার জেলা থেকে বা আমি এই এলাকা থেকে একটা সিট পাইছি। এই কিংস পার্টির যারা সদস্য তারা একটা এলাকায় মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। মেম্বার চেনেন? মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক আছে? এরা সাধারণ পাবলিক, এদের বাংলাদেশে কি কন্ট্রিবিউশন আছে? বাংলাদেশের কন্ট্রিবিউশন আছে, ধ্বংসের রাজনীতি এরা করেছে, বাংলাদেশকে ধ্বংসের রাজনীতি করেছে। বাংলাদেশের মানুষ এদের বিশ্বাস করত বা এদের ভালোবাসত, বা বাংলাদেশের মানুষের মনের ভিতরে এরা ঢুকে যেতে পারত কখন? যদি বাংলাদেশের অবস্থা শিথিল থাকতো, যদি বাংলাদেশের ধারাবাহিক অবস্থা বজায় থাকতো। বাংলাদেশের কোনো ধারাবাহিক অবস্থা বজায় নেই, বাংলাদেশ সম্পূর্ণ এখন উল্টে গিয়েছে। এক নোবেল মায়ানমার ধ্বংস করে দিয়েছে, আর এক নোবেলকে এই সমন্বয়ক, এই তথাকথিত ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা আর এক নোবেলকে এনে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে, বাংলাদেশ অলরেডি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। প্রিয় বন্ধুরা, কি বলবেন? হক কথা বলতে হবে আমাদের, হক কথা। বাংলাদেশকে ভালোবাসি। আরে মিয়া, আওয়ামী লীগের উপরে দেশপ্রেমিক কে আছে বাংলাদেশে? যারা আওয়ামী লীগ করে তাদের উপরে দেশপ্রেমিক এই বাংলাদেশে কে আছে? আমি বলতে চাই যে আওয়ামী লীগের উপরে দেশপ্রেমিক এই বাংলাদেশে কে আছে? যারা আওয়ামী লীগ করে তাদের উপরে দেশপ্রেমিক এই বাংলাদেশে কে আছে আমি বলতে চাই। একটা প্রমাণ দেই, বাংলাদেশ সৃষ্টির লগ্নে কারা যুদ্ধ করেছিল? সবাই এখন দেশপ্রেমিক সেজেছে, সবাই দেশপ্রেমিক। বিএনপি দেশপ্রেমিক, জামাত দেশপ্রেমিক, অমক পার্টি দেশপ্রেমিক, আম পার্টি দেশপ্রেমিক, ওই জাম পার্টি দেশপ্রেমিক, ওই মধু পার্টিও দেশপ্রেমিক। সবাই এখন দেশপ্রেমিক সেজেছে। কিন্তু 1971 সালে বা 1947 সাল থেকে সেই পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে শেখ মুজিবুরের নেতৃত্বে। 1947 সাল থেকে যুদ্ধ শুরু হয়েছে। যদি কেউ দেশপ্রেমিকের প্রমাণ দিয়ে থাকে তাহলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের বিপক্ষে একাই লড়েছিলেন প্রথম, তারপর আস্তে আস্তে শুরু হয়েছে অন্য সবাই কথা বলা শুরু করেছে। দেশপ্রেমিক, আওয়ামী লীগের চেয়ে দেশপ্রেমিক এই বাংলাদেশে কেউ নাই। এটা আমরা মুখে মুখে বলি না, এটা প্রুভ আছে ভাই, এটা প্রুভ আছে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রুভ আছে, এখানে প্রুভ দিতে পারি। শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা ভালো কাজ করে নেই। শেখ হাসিনার চেয়ে ভালো কাজ করে দেখা যদি পারিস। শেখ হাসিনার আমলে যেভাবে বাংলাদেশ পরিচালিত হয়েছে, এই যে গরমের দিন আসতেছে না, গরমের দিন দেখবেন লোডশেডিং কাকে বলে। কারণ কি, এরা কোনো বিল পরিশোধ করতে পারবে না। যদি মানে অনেক কথাই বলে শেখ হাসিনার নামে, শেখ হাসিনা এমক, ফ্যাসিস্ট, এমক, মানে শেখ হাসিনা খুনি, বিভিন্ন কিছু, শেখ হাসিনা দেশ ধ্বংস করে দিয়েছে। আরে ভাই,
আপনারা তো দেশ চালাচ্ছেন 8 মাস, 7 মাস হয়ে গেছে। কই শেখ হাসিনা একটা মহিলা মানুষ না? তার একটা নুম বা তো ছিটতে পারেন নাই। হ্যাঁ, সে যেভাবে দেশ পরিচালনা করেছে, হ্যাঁ, সেভাবে তার 100 ভাগের 1 ভাগও তো আপনারা কিছু করতে পারেন নাই। 100 ভাগের 1 ভাগ আপনারা নোবেল নিয়েছেন, একটা নোবেল দিয়ে যে গিলাসে গুলিয়ে পানি খাবে মানুষ। হ্যাঁ, নোবেল গিলাসের মধ্যে ঘুরে ঘুরে গুলিয়ে মানুষ পানি খাবে। নোবেল নোবেল ওরকম নোবেল হাটে বাজারে বহুত পাওয়া যায়। ওরকম নোবেল ভাবে মানুষ ওই নোবেল দিয়া কি করবে? মানুষ নোবেল দিয়া যদি কোনো মানুষের, সাধারণ মানুষের কাজে না লাগে, ওই নোবেলটা কি হবে? উনি এই নোবেল লরিয়ট ডক্টর ইউনূস, উনি বাংলাদেশের মানুষের কি উপকারে এসেছে? হ্যাঁ, উনি কি উপকারে এসেছে বাংলাদেশের মানুষের? বলেন, কোন উপকারে এসেছে? বাংলাদেশের মানুষের কোন উপকারে এসেছে? নো, কোন উপকার আসেনি। তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে ব্যবসা করেছেন, তার ব্যবসা বড় করেছেন। হ্যাঁ, মানে তার গাঠি উৎসাহ ভরেছেন। এই যে এবারও তিনি ক্ষমতায় এসে কি করেছেন? এবার তিনি ক্ষমতায় এসে সর্বপ্রথম তার যে নামের যে মামলাগুলো আছে, সেই মামলাগুলো তিনি ভ্যানিশ করে দিয়েছেন। তারপরে কি করেছেন? 666 কোটি টাকা, হ্যাঁ 666 কোটি টাকা এনবিআর, শেখ হাসিনার আমলে এনবিআর তদন্ত করে বের করেছিল 666 কোটি টাকা ট্যাক্স ফাঁক দিয়েছে। 666 কোটি টাকা সেটা মাফ করে নিয়েছে। এই ইউনূস সেটা মাফ করে নিয়েছে। আপনার হাজার 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 শ্রমিক, এই ইউনূসের কোম্পানির হাজার হাজার শ্রমিক, তারা মামলা করেছিল, সেই মামলাগুলো সব খারিজ করে দিয়েছে এই আদালত, এই ইউনূসের আদালত, এই কি আসিফ নজরুলের আদালত, আসিফ নজরুল বাটপাড়ের আদালত সেই মামলাগুলো সব খারিজ করে দিয়েছে। তাই লাভ হয়েছে কার? এই ইউনূস ক্ষমতায় এসে লাভ হয়েছে কার? ইউনূসের লাভ হয়েছে, বাংলার মানুষের কিন্তু কোনো লাভ হয়নি। কি লাভ হয়েছে রে ভাই? আজকে বাংলার মানুষ দেখেনি যে আজকে একটা ঘটনা দেখেন, হ্যাঁ, এই কেরানীগঞ্জের ঘটনা, একটা মহিলা মারা গেল, ছিনতাইকারীর মানে ছুরি ডাকাতে একটা মহিলা মারা গেল। এরকম হাজার হাজার, এরকম শত শত মানুষ মারা যাচ্ছে আনাচে কানাচে, বাংলাদেশে আনাচে কানাচে। কি হচ্ছে? কার কি হচ্ছে? ইউনূসের কোনো ক্ষতি হচ্ছে? ইউনূসের ক্ষতি হচ্ছে না, কিন্তু ক্ষতি হচ্ছে আমার মতো আপনার মতো সাধারণ মানুষের। ক্ষতি হচ্ছে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের আমাদের মানে জাগ্রত হইতে হবে, জেগে উঠতে হবে যে কি হচ্ছে বাংলাদেশে। আপনারা যদি না পারেন, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী কেন দায়িত্ব নিচ্ছে না আমি বুঝতে পারতেছি না। সেনাবাহিনী, হ্যাঁ, নৌবাহিনী, বিমান বাহিনী, এই র্যাব, আর্মি, বিডিআর যেগুলো আছে সেগুলো কেন জাগ্রত হচ্ছে না? এরা কি বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের কথা চিন্তা করে না? এরা কি বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে না? কোনো কিছুই চিন্তা করে না। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, এরা কি সাধারণ মানুষের কথা চিন্তা করে না? সাধারণ মানুষের কথা চিন্তা করে হলেও এদের ক্ষমতা নেওয়া উচিত। এদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে এদের নদীতে নিক্ষেপ করে, বর্তমান যারা উপদেষ্টা আছে, এরা কোনো কিছুই নম্বর ছিঁড়তে পারতেছে না। শুধু শুধু চেয়ার একখান পাছার নিচে দিয়ে মানে চুপ করে আরামে বসে আছে, হ্যাঁ, আর টাকা নিচ্ছে মাসে মাসে, জনগণের রক্ত ঘাম ঝরা টাকা নিচ্ছে, এপাশ থেকে ওপাশ থেকে, মানে বিভিন্ন জায়গায় টাকা মানে পাহাড় গড়ে ফেলেছে। এই বাটপাররা এসেছে মানে শেখ হাসিনার নামে মানে বিভিন্ন ধরনের ফাইন্ডিংস তারা বের করবে। হ্যাঁ, শেখ হাসিনাকে বিভিন্ন ধরনের মানে কেলেম দেওয়ার জন্য, মানে বেলেম দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাটপাররা। এই বাটপাররা বড় বড় কথা বলে। নাহিদ, তারপরে আসিফ নজরুল, নাহিদ আসিফ নজরুল, তারপরে আরেকজন আছে আসিফ মাহমুদ, শত শত কোটি টাকা নিয়ে তারা পদত্যাগ করবে। এই যে আসিফ মাহমুদ, আরেকজন নাহিদ ইসলাম, শত শত কোটি কোটি টাকা তারা নিয়ে, তাদের গাঠি বুকসা ভরে ইলেকশনের জন্য শত শত কোটি টাকা নিয়ে তারা পদত্যাগ করবে। শত শত কোটি, কয়েক হাজার কোটি টাকা নিয়ে তারা পদত্যাগ করবে। এই যে আপনারা দেখেছেন না, হ্যাঁ, সচিবালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সচিবালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, কয়েক হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, কয়েক হাজার কোটি টাকা মিনিমাম। এখন তারা কিংস পার্টি করবে, নির্বাচন করবে, নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে। তবে হ্যাঁ, ক্ষমতায় যে যাবে যাক, ক্ষমতার লোভ এদেরকে ধরেছে, অনেকভাবে ধরেছে, ভীষণভাবে ধরেছে। ক্ষমতায় যে যাবে যাক, আমার বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বা সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তা বা তথাপি আমাদের বাংলাদেশের নিরাপত্তা যারা দিতে পারবে 100% ভাবে, তারা ক্ষমতায় যাক, আমাদের কোনো আসে যায় না। ক্ষমতায় যাক, আমাদের কোনো আসে যায় না। কিন্তু এই সরকার নিজেদের মানে ব্যর্থতার দায় নিয়ে এদের করা উচিত, পদত্যাগ করা উচিত, অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল। কারণ কি, তারা বাংলাদেশটাকে মানে কোনো দিক দিয়ে কোনো কন্ট্রোল করতে পারতেছে না। বিএনপি চুরি, ডাকাতি, বদমাশি, চাঁদাবাজি
তুমুল বেগে চালাচ্ছে বাংলাদেশে। আবার তারা বলে মানে শেখ হাসিনা নামে বিভিন্ন ধরনের ব্লেম দেওয়ার চেষ্টা করে। বিএনপির যে শেষরা একজন মানে একদম একদম শেষরা চোর, বিএনপি একদম শেষরা নেতা, পাতি নেতা, তারা যেভাবে চুরি চুট্টামি শুরু করছে বর্তমান, তারা ক্ষমতা আসলে ওই যে আওয়ামী লীগ বিএনপি যারাই বলেন না কেন, হ্যাঁ, মানে সবলের দিক দিয়ে সবলের বাড়ি ঘরদরজা লুট করে নিয়ে আসবে। কথা বললাম ভাই, গুনে দেখেন বা মাইপে দেখেন বা মনে রেখেন, কথাটা লিখে রাখেন যে বিএনপি এখন যেভাবে চাঁদাবাজি শুরু করেছে, বিএনপি ক্ষমতা আসলে আপনারা আমার বাড়ি, আমরা সাধারণ রাজনীতি করি না, আপনারা যারা রাজনীতি করে না, তাদের বাড়ি তিনি দুপুরে যে দখল করবে, সবকিছু একদম লুটপাট করে নিয়ে যাবে। আবার জামাত যদি ক্ষমতা আসে, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। জামাত ক্ষমতা আসলে ওই যে আপনার ওয়াইফ বা আমার মা, আরেকজনের মা, হ্যাঁ, এত সহজ না, ঠিক আছে? মানে বাংলাদেশ এত সহজ না। দেখবেন কি যে রাস্তায় বেরোনো যাবে না মানুষ, এখানে সেখানে বোমবাস্ট হচ্ছে দেখবেন। মানে কারণ কি, ইসলামের মধ্যে মিনিমাম 27টা না 30টা দল আছে আমাদের বাংলাদেশে ইসলামের মধ্যে। তারা বলে যে আমরা ইসলাম ইসলাম ইসলাম। আরে ভাই, ইসলাম তো এই যে 27টা না 28টা 30টা দল সবাই বলে। এখন কার পথে বাংলাদেশের মানুষ যাবে, কার পথে? ওখানে আছে ইসলামী আন্দোলন একজন, জামাতে ইসলামী আছে একজন, ওই হেফাজত ইসলামী একজন আছে, সুন্নিরা আছে, ওই ওহাবিরা আছে, মানে কত রকমের কোন ইসলাম আছে। এখন কোন দিকে বাংলাদেশের মানুষ যাবে? বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, হ্যাঁ, এই দেশে মুসলিম প্রধান দেশ। তারা বলতেছে তারা মানে যে এই দেশে ইসলাম কায়েম করে। আবার ইসলাম তো এমনি কায়েম আছে, এই দেশে ইসলাম কায়েম নাই কে বলছে? হ্যাঁ, এদেশে সকাল মানে হলে ফজরের আজান শুনেই তো সূর্য ওঠে, ঠিক আছে? ফজরের আজান শুনলেই তো শুনেই কিন্তু সূর্য ওঠে। তাহলে এখানে ইসলাম কায়েম নাই তো কি আছে? এখানে ইসলাম কায়েম আছে শতভাগ। এখানে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে কেউ ছেড়ে যেতে পারে? এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে কেউ ছেড়ে যেতে পারে? বাংলাদেশে ছেড়ে যেতে পারে না। ইসলাম কায়েম আছে বাংলাদেশে। হ্যাঁ, এখানে হাজার হাজার মসজিদ, মানে লক্ষ লক্ষ মসজিদ, আপনি যেখানে খুশি সেখানে মসজিদ তৈরি করতে পারতেছেন। এখানে আপনি কেউ বাধা দিচ্ছে? তাহলে ইসলাম তো কায়েমই আছে বাংলাদেশে। আপনি কি ইসলাম কায়েম করবেন মিয়া? আপনি যদি ইসলাম, যে ইসলামের কথা বলতেছেন, আপনি আপনার নিজস্ব ইসলামের কথা বলতেছেন, বা আপনি আপনার নিজস্ব ফয়দা লুটার জন্য আপনি এই ধরনের কথা বলতেছেন, মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, আপনি তো ধর্ম ব্যবসা করতেছেন। ধর্ম ব্যবসা, সরাসরি যেটাকে বলে ধর্ম ব্যবসা। প্রিয় বন্ধুরা, সেটাই বলছিলাম যে আমাদের নেতা শেখ হাসিনা দেশ কিভাবে চালিয়েছে, আর এই অপদার্থ ব্যর্থ সম্পূর্ণভাবে মুখে মুখে শুধু মানে দেশ চালাচ্ছে। মানে মুখ না থাকলে দেশ শিয়েলো পাছা মারত না, ঠিক আছে? হ্যাঁ, এরা কিভাবে দেশ চালাচ্ছে দেখেন। সব দিক থেকে একটা অরাজকতা পরিস্থিতি। বাংলাদেশের মানুষের মনে কোনো শান্তি নাই। হ্যাঁ, বাংলাদেশের মানুষের মনে শান্তি নাই। আপনি ঢাকা শহরে দেখেন, ফোন দিয়ে দেখেন, ঢাকা শহরে যারা বিদেশে আছেন না, যারা বিদেশে আছেন, ফোন দিয়ে দেখেন ঢাকা শহরে রাতে ভাই সন্ধ্যার পরে কোন নারী, কোন মহিলা সন্ধ্যার পরে বাসার থেকে বের হয় না। আর আগে, আজ থেকে 8 মাস আগে যখন শেখ হাসিনা ছিল, রাত 1টা 2টা 12টা 1টা কোনো কিছু নাই। হ্যাঁ, মানুষ দিদারসে ঘুরে বেরিয়েছে, এখানে সেখানে দিদারসে ঘুরে বেরিয়েছে ঢাকা শহরে। হ্যাঁ, মানে রাত 12টার পরে রিক্সায় মানুষ মানে কিভাবে যে যাতায়াত করতো আগে শেখ হাসিনা থাকাকালীন। কিন্তু এখন আপনি যান, যারা বিদেশে আছেন না, বিদেশে যারা যে ভাইরা বসবাস করেন, এখন আপনি ঢাকা শহরে বা আপনার এলাকায় রাত 10টার পরে বা 8টার পরে আপনি যেতে ভয় পাবেন। কারণ কি, আপনার পিছনেই ছিনতাইকারী বসে আছে, দাঁড়িয়ে আছে, পিছনেই আপনার ছিনতাইকারী দাঁড়িয়ে আছে। আপনি কি বলবেন? কিচ্ছু বলতে পারবেন না। দেখবেন দুজন ছিনতাইকারী এসে আপনাকে মানে গোতা দিয়ে, মানে ছুরি দিয়ে গোতা দিয়ে আপনার সবকিছু নিয়ে তারা চলে গিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ ভাই, বর্তমান বাংলাদেশ আর আগের বাংলাদেশ। মানে কি বলবো, যে রাত আর দিন ব্যবধান। আমরা দোয়া করি বাংলাদেশে যারা আছে, আমরা দোয়া করি বাংলাদেশের জন্য, আমাদের মন কাঁদে বাংলাদেশের জন্য। আমরা দোয়া করি বাংলাদেশের জন্য যে বাংলাদেশ ভালো থাকুক, ভালো থাকুক বাংলাদেশের সাধারণ মানুষ, ভালো থাকুক বাংলাদেশের সাধারণ পরিবেশ, আকাশ বাতাস ভালো থাকুক, সুখের হাওয়া বাংলাদেশে প্রবাহিত হোক। আমরা দোয়া করি বা আমরা চাই এটা। প্রিয় বন্ধুরা, অনেক কথা বললাম। আমার অনেক ভাই ব্রাদার লাইভে উপস্থিত ছিলেন, অনেক ভাই ব্রাদার লাইভে উপস্থিত ছিলেন। যারা লাইভে উপস্থিত ছিলেন বা যারা এই ভিডিওতে অনেক কমেন্টস করেছেন, পজিটিভ কমেন্টস করেছেন, তাদেরকে ছেলুট আমার তরফ থেকে, তাদেরকে ছেলুট। জয় বাংলার সৈনিকেরা আমরা, জয় বাংলার সৈনিকেরা ইনশাল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে, সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেখানে যে জয় বাংলার ভাই বোনেরা আমার আছেন, হ্যাঁ, জয় বাংলার ভাই বোনেরা, ঠিক আছে? আমরা সবাই ভাই। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। আপনি আমার বোন, আমি আপনার ভাই।
জয় বাংলার ভাই বোনেরা আমরা, ঠিক আছে? আমরা রক্তের সম্পর্ক থেকে এই সম্পর্কটাকে বেশি প্রাধান্য দেই। ইনশাল্লাহ দেখা হবে রাজপথে, ইন ফিউচারে দেখা হবে রাজপথে। বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করে জন্মগ্রহণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন সেনা ক্যাম্পে জন্মগ্রহণ করে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ধ্বংস করে জন্মগ্রহণ হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগ জন্মগ্রহণ করেছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। লড়াই সংগ্রাম করতে বাংলাদেশ আওয়ামী লীগ ভয় পায় না। যা হোক প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে যদি কোনো কথাবার্তায় আপনাদের কষ্ট লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যদি আমার এই ভিডিওর কোনো কথাবার্তায় কারো যদি কোনো কষ্ট লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি অনুরোধ করছি, আমি ক্ষমা চাচ্ছি। যদি কোনো এই ভিডিওতে আমার কোনো ভিডিওতে কথাবার্তায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাফর শেখ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।